বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ। এই আয়োজনে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজীব খান আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন চারজন অতিথি। আমি অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই ইশতিয়াক শিকদার, উনি চীন প্রবাসী, চীনে থাকেন। চীন এবং চীনের ফুটবলের গল্প শুনবো তার কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন সাদমান শাহরিয়ার, গোলসেন গ্রুপের কনসালটেন্ট, তার কাছেও গোলসেন গ্রুপ এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা শুনব। আর ফুটবল নিয়ে বিশ্লেষণ এবং যে 4টি খেলা এখন পর্যন্ত হলো 8টি দলের, সেই 8টি দলের নিয়ে যিনি বিশ্লেষণ করবেন সাংবাদিক ইয়াসিন হাসান। আমাদের সঙ্গে আছেন অত্যন্ত পরিচিত একটি মুখ, জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা সামিয়া শেহরিস আলম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমরা শুরুতেই ইয়াসিন আলম যেটি বলছিলাম, 4টি খেলা 8টি দলের খেলা দেখলেন, ফলাফল হয়ে গেল, কি মনে হলো? কার খেলা এখন পর্যন্ত মন জয় করেছে? 4টি খেলায় আসলে আমরা বিভিন্ন রকমের রং, উৎসব, আবহ দেখলাম। স্বাগতিক যে 3টি দেশই আছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, 3টি দলই মাঠে নেমেছিল। কোনো অঘটন ঘটেনি। কানাডা ড্র করেছে, বাট বাকি দুটো দল জিতেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের খেলাটাই আসলে সবার মন ছুঁয়ে গেছে। স্কোর লাইনের জন্য না, তারা আসলে হারিয়েছে প্যারাগুয়ের মতো একটি দলকে। 4-1 গোলে তারা জয় পেয়েছে আজকে। হয়তো ওই ম্যাচে হ্যাট্রিকটাও হয়ে যেতে পারতো, হ্যাট্রিকটা হয়নি, বাট 4-1 গোলে জয়টা দুর্দান্ত কিছু। 5টাও হতে পারতো, একটি গোল তাদের অফসাইডে বাতিল হয়েছে। সেই জায়গা থেকে বলবো এই ম্যাচটা যে গতিতে হয়েছে, ল্যাতিন আমেরিকার একটা ছন্দ ছিল, বৈচিত্র্য ছিল, সব কিছু মিলিয়ে দারুণ একটি ফুটবল হয়েছে। সেই সাথে দুর্দান্ত কিছু সেভও কিন্তু হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং চেকিয়ার ম্যাচে খুব দুর্দান্ত কিছু গোলকিপাররা খুব ভালো ভালো সেভ করছে, রক্ষণটা আমরা খুব ভালো দেখেছি। সেই জায়গা থেকে আমি বলবো এখন পর্যন্ত বিশ্বকাপের যে উন্মাদনাটা ছড়ানোর কথা ছিল, যে প্রত্যাশার পারদ ছিল বিশ্বকাপ একটা বড় কিছু হবে, সেই জায়গাটা এখন পর্যন্ত ছুঁয়ে গেছে 4টি ম্যাচ। কিন্তু আপনি বলছিলেন যে আমেরিকার খেলাটা আপনার মন জয় করেছে, কিন্তু অনেকে বলেছেন স্বাগতিক কানাডা ম্যাচটি 1-1 ড্র হলো, অসাধারণ খেলেছে কানাডা। কানাডার সাথে যে বসনিয়ার ম্যাচটা আসলে খেলেছে কানাডা, বসনিয়া আসলে খুব লাকি যে আসলে তারা আসলে অনেক গোল তারা হজম করেনি। শুরুতে তারা একটি গোল দিয়ে দিয়েছিলেন, তারপরে তারা সেই 78 মিনিট পর্যন্ত লিড রাখতে পারা, এটা কিন্তু বিশাল কিছু। বসনিয়াকেও আপনি হেলাফেলা করতে পারবেন না, কিন্তু তারা কিন্তু বাছাই পর্বে ইতালিকে মতো পর্বে এসেছে। সো আপনি বসনিয়াকেও হেলাফেলা করার সুযোগ নেই। বাট তারপরে কানাডা একটা 65,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে খেলছে। পুরো স্টেডিয়াম একটা লাল সমুদ্র হয়ে আছে। সেই জায়গাটা থেকে ম্যাচ জয় করে আনা অথবা একটা ড্রয়ের সমতুল্য একটি জয় আনা বসনিয়ার জন্য এটা খুব বড়। আপনি কানাডার সাফল্যটাকে ছোট করে দেখতে পারবেন না। কানাডা 3য়বারের মতো ওয়ার্ল্ড কাপে খেলতেছে। এই প্রথমবার তারা একটি পয়েন্ট পেয়েছে। একটি পয়েন্ট কিন্তু বিশাল কিছু। তারা কিন্তু এর আগে যে 2টি ওয়ার্ল্ড কাপে খেলেছে প্রত্যেকটাতেই তারা হেরে বিদায় নিয়েছে। তো স্বাগতিক দেশ হিসেবে কানাডার এই 1 পয়েন্টটাকে আপনি জয় বলতেও পারেন। আচ্ছা, আর গতকালের ম্যাচের কথা যদি বলি, আপনি যেটি আমি বলছিলাম যে 4টি খেলা হয়েছে, 8টি দলের খেলা দেখেছি আমরা। আমাদের এশিয়ার দক্ষিণ কোরিয়া অনেক ভালো খেলেছে এবং জয় পেয়েছে, পিছিয়ে যেও। এটা একটা প্রত্যাবর্তনের গল্প। আমরা বলি না যে পিছিয়ে থেকে এসেও যে কিভাবে জয় করা যায়, সেটা আসলে কোরিয়া দেখিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে তাদের চোয়ালবদ্ধ একটা মানসিকতা আছে। আমরা সবাই জানি যে কোরিয়ানরা একটু শক্ত প্রতিপক্ষ না হলেও তারা আসলে হারার আগে হারতে চায় না। হারার আগে হেরে যাওয়ার যে মানসিকতাটা তাদের নেই, এটাই তারা দেখিয়ে দিয়েছে, শক্ত মানসিকতা। এবং আপনি দেখবেন যে গোলের পরে তাদের যে উৎসব, তাদের যে উল্লাস, তাদের যে গ্যালারিতে একটা গগনবিদারী চিৎকার, এই সবগুলো মিলিয়ে পুরো আবহাওয়াটা কোরিয়া এমন সুন্দর করেছে, মনে হচ্ছিল যে তারা হোমেই খেলছে, কোনো অ্যাওয়ে ম্যাচ না এটা। আমি আসবো ইয়াসিন আপনার কাছে আবারও। আমিও যুক্তরাষ্ট্রের খেলা দেখেছি। প্যারাগুয়েকে এত অসহায় আমি সাম্প্রতিক সময় দেখিনি, কারণ বাছাই পর্বে কিন্তু এই প্যারাগুয়ে একমাত্র দল যে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়েছিল। এই বিষয়টি নিয়ে কথা বলবো। সাদমান শাহরিয়ার, আপনিও নিশ্চয়ই খেলা দেখেছেন। জি, আমি ইউএসএর খেলাটা আজকে দেখলাম। তো খেলা দেখার পর মনে হচ্ছে ইউএসএ যেভাবে ডমিনেট করেছে, প্যারাগুয়ে হারার যে মেইন রিজনটা আমি বলবো, তারা মিডফিল্ডটাকে
দখল করতে পারেনি, যে কাজটা ইউএসএ খুব করেছে। এবং ওদের যে প্লেয়ার পলিসি ছিল তাকে ঘিরেই আসলে সব অ্যাটাকিং সব কিছু হয়েছে। এবং তাদের যে দুটো গোল করলো, অসাধারণ দুটো গোল করেছে। তো প্যারাগুয়ের ডমিনেন্সটা মিডফিল্ডে না থাকার কারণে তারা আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে এবং ম্যাচের মধ্যে মনেও হচ্ছিল না যে তারা আসলে কামব্যাক করতে পারবে। ইসেক শিকদার, জি আপনিও খেলা দেখেছেন, জি কার দেখেছি। খেলা ভালো লেগেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি যদি বলি লাইক ইউএসের যে একটা কামব্যাক বলা যায়, যেটা আমার পার্সোনাল ওপিনিয়নে যেটা আমি খেলা দেখে বুঝেছি, যে যে আগেকার যে আমরা এখনও একটা ডিবেটে থাকি যে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স। তো আমরা এই ক্ষেত্রে এই গতকালের খেলা যেটা ইউএসএ আর পর্তুগালের যেটা দেখেছি, ইটস আ ওয়ে গুড কামব্যাক। আপনি চীনে থাকেন, চীনের মানুষ, চীন তো অনেক দিন ধরে খেলতে পারছে না ওয়ার্ল্ড কাপ, জি। বাছাই পর্বে সুযোগ হচ্ছে না, তাদের বাছাই পর্ব থেকে আউট হয়ে যাচ্ছে। সেখানে মানুষজন কোন দলকে বেশি সাপোর্ট করে, ইউরোপিয়ান ফুটবলকে না ল্যাটিন ফুটবলকে? সেটা বলতে গেলে যেমন আমাদের দেশে যেরকম ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে একটা একটা ফ্রেন্ডলি, বলতে গেলে হেলদি একটা রাইভালরি, চীনের দেশের মতো ওরা এরকম একটা রাইভালরিতে আছে। বাট যদি বলি খেলা সম্পর্কে, যদি ওদের লাইক লাভটা, কারণ চীনের নিজেদেরও একটা লিগ আছে যা চাইনিজ সুপার লিগ। তো চীন স্পোর্টসের দিকে খুব মানে আগে আছে। ওদের যদি বলি যে ফেভারিট বা ডমিনেটিং স্পোর্টসের মধ্যে হচ্ছে পিং পং, যেটা হচ্ছে টেবিল টেনিস, তারপর ব্যাডমিন্টন, আর এরপরে হচ্ছে আপনার হচ্ছে বাস্কেটবল। এখন যেটা আরও প্রচলিত হচ্ছে ওদের মধ্যে, যেটা আমি দেখেছি ওখানে থাকা অবস্থায়, যে ফুটবল নিয়ে ওরা আরও বেশি প্যাশনেট হয়ে গেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু দিস ইউরোপিয়ান লিগ বা ওয়েস্টার্ন লিগ যেটা আছে, ওখান থেকে ওরা আরও বেশি অ্যাডাপ্ট করছে। তারা আপনার এইসব ইন্টারন্যাশনাল লিগে ঢোকার জন্য ওয়ে এফোর্ট দিচ্ছে। ওদের অলরেডি আছে 16টা ক্লাবের মতো। আসবো আমরা এই এফোর্টের গল্প শুনবো আরো। জি। আমরা এবার আসছি, দেখেই তো বোঝা যাচ্ছে যে সামিয়া কোন দলের সমর্থক। তো আজকে তো খেলা হবে ব্রাজিলের, তা আজকে কয়টা খাবে বলে আশা করছেন আপনি? ব্রাজিল। আচ্ছা, যেই দলটার সাথে খেলা আমি একটু আগে বলে রাখি, সেই দলটাকে কিন্তু তুলনা যদি করা হয় বা কোনো উপমা দিয়ে যদি বিশ্লেষণ করতে যাওয়া হয়, তাহলে আফ্রিকার ব্রাজিল বলা হয় মরক্কোকে। আমরা এটা সবাই জানি। তো সেই জায়গা থেকে ব্রাজিলের উচ্চতাটা কোথায় বা ব্রাজিলের হাইপটা কোথায়, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তবে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, গেলবারের 2022 সালে যেহেতু তারা সেমিফাইনাল খেলেছে সেই জায়গা থেকে। এবং এছাড়া তাদের অধিনায়ক যিনি আশরাফ হাকিমি, তিনি কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্ডার। তবে ব্রাজিল যদি সেই ডিফেন্সকে তাদের উইং দিয়ে, ড্রিবলিং দিয়ে তারা ডিফেন্সটাকে ভাঙতে পারে, তাহলে অবশ্যই জয় ব্রাজিলেরই হবে এবং অবশ্যই ব্রাজিল ফেভারিট। যে প্লেয়ারের কথা বললেন, উনি শুধু ডিফেন্ডার না, উনি সাইড দিয়ে যে আক্রমণটা করেন, এই জন্যই আমার কাছে মনে হচ্ছে তার আক্রমণে ব্রাজিল কি বিধ্বস্ত হবে কিনা। না, ঠিক আছে, খেলা টাফ কম্পিটিশন হবে, ওভাবেই খেলাটা বের হয়ে আসবে। তবে আমাদের যে ভিনিসিয়াস জুনিয়র আছেন, রদ্রিগো আছেন, তারা কিন্তু দুর্দান্ত, তাদের ড্রিবলিং বা তাদের যে অ্যাটাক, অবশ্যই ম্যাচ বের করে আনা কোনো ব্যাপার না। নেইমারও আছেন না, নেইমারের খেলাটা একটু অনিশ্চিত তার ইনজুরির জন্য। তবে আমরা আশা করছি তাকে আমরা 11-তে পাবো, একাদশে পাবো আজকের ম্যাচে। তবে খুব বেশি ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না তার থাকা না থাকা, কারণ বাকিরা আছেন। একজন নির্ভর দল তো ব্রাজিল অবশ্যই না। ব্রাজিল অনেক নিয়ে পুরো এর জন্য ভালো খেললে সবাই খেলেন, আবার যখন গোল খান সবাই একটা করে গোল খান, এটাও দেখেছি আমরা। সময় বলে দিবে সেটা, সময় বলে দেবে। আচ্ছা, আরো ব্রাজিলের গল্প শুনবো আপনার কাছ থেকে। ইয়াসিন, ব্রাজিলের খেলা কি মনে হচ্ছে এবার? ব্রাজিল টিমটা, সে বলছে শুধু নেইমার কিছু না আর কি, পুরো টিমটা একটা সুন্দর শক্তিশালী টিম। আসলে নেইমার আসলে তারকা না, নেইমার আসলে মহাতারকা। আমরা যাদের খেলা দেখে একটা প্রজন্ম বড় হয়েছি, মেসি, রোনাল্ডো, আপনি যদি তৃতীয় নামটা চিন্তা করেন, নেইমারই আসার কথা। এরপরে অনেক কিছু হয়েছে, নেইমার অফ দ্য ফিল্ড অনেক উশৃঙ্খল জীবনযাপন করেছে, যেসব কারণে নেইমার আসলে ওই পারদের চূড়াটা আসলে পৌঁছাইতে পারেনি, যেটা আসলে মেসি, রোনাল্ডো পেরেছেন। এরপরে এমবাপ্পে এসেছেন, এখন হয়তো বা মেসি, রোনাল্ডো, এমবাপ্পের কথা বলে নেইমার একটু আড়াল হয়ে গেছেন। আপু যেটা বললেন, নেইমার ব্রাজিল একজনের দল না, বাট নেইমার আসলে এই টিমের নিউক্লিয়াস, ঠিক আছে? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া,
রদ্রিগো, এরা সবাই আছে, বাট নেইমার আসলে নিউক্লিয়াস, যে কিনা পুরো দলটার মোমেন্টামটাই চেঞ্জ করে দিতে পারে। আনচেলত্তি বলেছেন যে এই ম্যাচে সে খেলতে পারবে না, তারা এক সপ্তাহ পরে চাচ্ছে যে নেইমার পুরোপুরি ফিট হয়ে আসুক। এটা ব্রাজিলের জন্য ভালো, কারণ মরক্কোর ম্যাচটার পরে ব্রাজিলের খুব আসলে আর শক্ত প্রতিপক্ষ নেই, হাইতি, স্কটল্যান্ড। তারা ধরে নিয়েছে যে ওই দুইটা ম্যাচ তারা খুব ভালো মতো জিতে যাবে, মরক্কোর চ্যালেঞ্জটা ভালো মতো উতরাতে পারলে। প্লে অফগুলোতে, নকআউট ম্যাচগুলোতে যদি ফুল ফিট নেইমারকে পাওয়া যায়, দ্যাট উইল বি দ্য ব্লেসিংস ফর ব্রাজিল। তারা যে হেক্সার একটা মিশনে আছে, ষষ্ঠ শিরোপা, সেই দিকে তারা ভালো মতো এগিয়ে যেতে পারবে। তো তাদের মূল চ্যালেঞ্জটা প্রথম ম্যাচই মরক্কোর সঙ্গে। এটা যদি ভালো মতো উতরাতে পারে, আমি মনে করি যে পরে দুইটা। সামিয়া বলছিলেন যে আশরাফ হাকিমি অসাধারণ খেলেছেন উনি গত কয়েকটি বছর। গত বিশ্বকাপে তো দলকে একদম সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং এবারও কিন্তু পিএসজিতে খেলেন, পিএসজির ক্যাপ্টেন এবং লিগ শিরোপা তো পাইয়ে দিয়েছেনই, চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু তিনি নিয়েছেন আর কি। তো কোন ফর্মে রয়েছে, সেই ফর্মটার কাছে একটা মানসিক চাপ থাকবে কিনা ব্রাজিলে? সেটা তো অবশ্যই। আসলে হাকিমের মূল শক্তিটাই হচ্ছে তার জেদ, তার মাঠের মধ্যে তার 100 থেকে 120-30 ভাগ নিংড়ে দেওয়ার যে মানসিকতাটা, এটাই হচ্ছে হাকিমের সবচেয়ে শক্তির জায়গা। আর আপনি একটু আগে বললেন যে তার সাইড দিয়ে যে বের হয়ে যাওয়া, আক্রমণে যাওয়া, এগুলো হচ্ছে কি বড় প্লেয়ারদের একটা ছোট্ট অ্যাটাকই ম্যাচের মোড়টা পুরোটা ঘুরিয়ে দিতে পারে। এটা আমরা অতীতেও দেখেছি, অনেকেই করেছেন এটা। রবার্তো কার্লোসের কথা যদি আমি বলি, সে বল কার্লোস, কাফু, তারা আসলে বলটা পাওয়া মাত্র একটু মাথা ঘুরিয়ে দেখে যে কে আছে আশেপাশে, যদি বলটা নিয়ে দৌড়াতে পারে, ওই দেখবেন প্রতিপক্ষ শিবিরের বাকি যারা আছে তারাও পিছনে ব্যাক করতে থাকে। সো হাকিমি উইল বি ভেরি টাফ। ব্রাজিল এতটাও সহজ না, বাট হাকিমির জন্য টাফ হবে ব্রাজিলের রক্ষণটা ভাঙা। সাদমান, আমরা তো খালি ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারিস এদের নিয়ে বলি, তা বাংলাদেশকে নিয়ে কবে আমরা এইভাবে খুব উৎসাহ নিয়ে খেলা দেখব? না, বাংলাদেশের যদি প্রেক্ষাপটটা চিন্তা করা হয়, আমিও ছোটবেলা থেকে শুনেছি যে আমরা আসলে ফুটবলকে ভালোবেসেছি বাট বিয়ে করেছি ক্রিকেটকে। আমাদের ক্রেজটা কিন্তু ফুটবলের প্রতি সবসময়, এবং আমরা ভার্সিটি লাইফ থেকে শুরু করে আমরা এখন কর্পোরেটে যারা আছি, সব জায়গাতে ফুটবলের ক্রেজটা বাংলাদেশিদের মধ্যে অনেক অনেক। আমরা আবেগপ্রবণ, আমরা খেলা দেখতে পাগল। আগে এক সময় শুনেছি মোহামেডান আবাহনীতেও হিউজ ক্রাউডদের মধ্যে নিজেদের মধ্যে রাইভেলরি হতো, আলাপ আলোচনা হতো, পত্রপত্রিকাতে সবসময় আলাপ আলোচনার মধ্যে থাকতো। বাট এখন আমাদের যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশের বাইরের ফুটবলগুলোই আমরা দেখছি নিজেদের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এর জন্যই আসলে আমরা আমাদের কোম্পানি ও গোলসেন্স গ্রুপও চেষ্টা করছে যে যতদূর সম্ভব ফুটবলকে প্রমোট করা ইয়াংস্টারদের মধ্যে। আমরা বড় বড় ভার্সিটিগুলোর ইভেন্টগুলোতে আমরা স্পন্সরশিপ নিচ্ছি, মানুষদেরকে কানেক্ট করছি সব ধরনের, একদম স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকেই মানুষজন যেন ফুটবলের প্রতি তাদের যে প্যাশন, তারা যেন এই ফুটবলটার সাথে কানেক্ট হতে পারে, সেই নিয়ে আমরা অলওয়েজ কাজ করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এবং অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে অবশ্যই চাবো যে বাংলাদেশকেও, আজকে আমরা যেরকম ব্রাজিল আর্জেন্টিনা আলাপ আলোচনা করছি, বাংলাদেশকেও আমরা একসময় ওয়ার্ল্ড কাপে সেই মঞ্চে দেখব। আচ্ছা, আপনারা তো বিশ্বব্যাপী কাজ করছেন গোলসেন্স গ্রুপ, আমি দেখেছি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় আপনাদের অফিস আছে। আমরা ইদানিং যেমন গত 1-2 বছর ধরে ফুটবলে দেখছি বিদেশি প্লেয়াররা বাংলাদেশে এসে, বিদেশি প্লেয়ার মানে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ব্রাদার, যারা বিদেশে বড় হয়েছেন, জন্ম নিয়েছেন, তারা সেই দেশে খেলাধুলা করে বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলার চেষ্টা করছেন এবং অনেকে সুযোগও পেয়েছেন। তো যেহেতু গোলসেন্স গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে এবং আমাদের প্রবাসীদের কাছে খুব জনপ্রিয়, তো সেইখানে আপনার এই যে ফুটবলার সার্চিং, যে কোন দেশে কারা ভালো খেলছে, এরকম কোন উদ্যোগ নেওয়া যায় কিনা আপনাদের পক্ষ থেকে? অবশ্যই আমাদের অলরেডি আমরা সৌদি আরব থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে মিডল ইস্টে খুবই ফেমাস, এবং আমাদের ইউএসএ তো অফিস আছে, এবং আমরা এই কমিউনিটিটাকে নিয়ে কাজ করছি যে কিভাবে আমরা আরও উন্নতি করতে পারি। আমরা তাদের বিভিন্ন মতামতগুলো শুনছি, এবং আমাদেরও বিভিন্ন ইন ফিউচারে আরও প্ল্যানিং আছে যে আরও ভালোভাবে কিভাবে ফুটবলকে কানেক্ট করা যায়। ধন্যবাদ। চীনে কি ধরনের, মানে কেমন সংখ্যায় বাংলাদেশিরা থাকেন সেখানে? এক্স্যাক্ট তো আমি পার্সেন্টেজ এরকম বলতে পারবো না, বাট আমি যে অনেক থাকে কিনা, পরিবার নিয়ে থাকেন? অনেক আছে, কারণ সবাই ভাবে যে যদি বিদেশ যাওয়া হয়, তারা মনে করে যে লাইক ওয়েস্টার্ন কান্ট্রিতে, লাইক ইউএস, কানাডা বা জার্মানি বা ফ্রান্স, ইটালি, মানে ইটালি সব শব্দ হচ্ছে, বাট চায়নাতে আমি
যা দেখেছি যে আমার মতো আরও প্রবাসীরা যারা আছে তারা পড়ছে, তারা কাজ করতেছে, ইভেন তারা বিজনেসও ওখানে করতেছে, যেটা আমিও করছি ওখানে যে। সো দেখা যায় অনেক সংখ্যা বাঙালি আছে। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, মানে বাঙালির যে যে ভিতরে প্যাশন ফর ফুটবল, আমি চাইনিজদের মধ্যেও সেটাও দেখেছি, লাইক ক্রেজি লেভেলের। লাইক অ্যাজ আই মেনশন যে ওদেরও নিজেদের যে স্পোর্টস যে দ্যার গুড অ্যাট, ওটার সাথেও ওরা ফুটবল নিয়ে সেই লেভেল ক্রেজ। অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশে থাকা অবস্থায় যে দেখা যেত যে এক সাগরের মতো যে ফ্ল্যাগস, বড় বড় ফ্ল্যাগ ঝুলে পড়তেছে, এটা একটা কম্পিটিশন ছিল, এখনও আছে, বাট এখন আগের তুলনায় থেকে কম, যেটা আমরা মিস করি প্রবাসীরা। তারপর সে আপনার চায়ের দোকানে, টঙ্গের দোকানে বসে জাস্ট টিভি বা রেডিওটা অন করে, রেডিও যখন তো শেষ, বাট স্টিল কয়েকটা জায়গায় যারা মফস্বল এরিয়াতে যখন যায়, তখন এই যে টিভিতে একদম যেই দল, একটা দুটা দল নিয়ে একদম বসে আছে, জাস্ট চিয়ারিং করতেছি, এই জিনিসগুলি, অনেক জিনিসগুলি লাইক গলিতে গলিতে যে হাই উল্লাস, যে একটা ফ্রেন্ডলি কেওটিক, আমার পাশে পাশে একজন আছে, উনি হইতেছে আর্জেন্টিনা, আমি হচ্ছে ব্রাজিল, এই একটা ক্লাস, একটা ফ্রেন্ডলি ওয়ার্ম ক্লাস, এটা আমরা মিস করি প্রবাসী হিসেবে, কারণ অনেক রেস্ট্রিকশনস থাকে। বাট এইটাও বলা যায় যে যখন আমরা একত্রে হই, তখন এই হাই উল্লাসটা হয়তো একটু কনফাইন স্পেসে হচ্ছে, বাট এই লাইক ভালোবাসাটা, এই যে ওয়ার্মটা আমরা একসাথে এনজয় করছি। আচ্ছা, আরেকটি বিষয় যে চীনের সঙ্গে বাংলাদেশের যে বিশাল ব্যবসায়িক একটি সম্পর্ক গড়ে উঠেছে, খেলাধুলার ক্ষেত্রে এই সম্পর্কটা কাজে লাগানো যায় না? যাবে, কেন যাবে না? যেহেতু সম্পর্ক একটা হচ্ছে বিজনেসের, সো একটা স্টেজ কমপ্লিট হওয়ার পর ওর সাথে সাথেও চিন্তাভাবনা আসবে, কেন আসবে না? যেহেতু ভালোবাসার দুইজনেই সেম, মানে স্পোর্টস নিয়ে, স্পেশাল ফুটবল নিয়ে দুইজন কিন্তু ডিফারেন্ট না, একই জায়গায় আছি। সো ইন দ্য ফিউচার যে বিজনেসে আমাদের যে অপরচুনিটিগুলো হচ্ছে, আমাদের কান্ট্রির সাথে, আমাদের দেশের সাথে যে 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 পরিকল্পনা চলছে, আমি বলবো যে ইটস এ ফার্স্ট স্টেপ, রাইট? সো এইটা যখন আরও ইজিয়ার হয়ে যাবে, যেমন এডুকেশন, আমরা যেমন এডুকেশন নেওয়ার জন্য, যে পড়াশোনার জন্য এখন ইজিয়ার হচ্ছে, সো স্পোর্টস নিয়েও হয়ে যাবে। আর অ্যাজ আই মেনশন যে চায়না ইজ অলসো ডেভেলপিং ইন দেয়ার ফুটবল লিগ, সো এটা যখন ডেভেলপ হয়ে আসবে, ডেফিনেটলি, যেহেতু আমরা নেইবারিং কান্ট্রি, আমাদের সাথে হাত মিলানো হচ্ছে অনেক কিছু প্রজেক্ট নিয়ে, ইন দ্য ফিউচার আমি এটা দেখছি। এই যে বাংলাদেশের যে ভালো ভালো ফুটবলার যারা আছেন, তারা তো আমি জানি, যেমন আমাদের জামাল ভাইয়া আর্জেন্টিনায় যেও লিগ খেলে এসছেন, অনেক প্লেয়ার আছেন যারা ইন্ডিয়ান লিগে খেলেছেন, তেমন একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করা যায় কি না? যেহেতু আপনি বলছেন যে চীনের লিগগুলো আস্তে আস্তে খুব বড় হচ্ছে, প্রফেশনাল প্লেয়ার বের হয়ে আসছে, তাদের সঙ্গে যদি একটু মিলেমিশে খেলার ব্যবস্থা থাকে সেই লিগগুলোতে, নিশ্চয়ই আমাদের ফুটবলারদের মানও ভালো হবে। সেই সুযোগটা আছে না? ডেফিনেটলি আছে। অ্যাজ মানে যখন ওরা বড় হবে আর আমরাও উদ্যোক্তা নিতে হবে, রাইট? সো আমরাও আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে হবে। লাইক আমরা সবাই যদি মনে করি যে হ্যাঁ উনি ডেভেলপ করার পর আমাকে দেখবে, ওরকম হবে না। আমাদের এই সব কিছুর সাপোর্ট, আমাদের সরকারের সাপোর্ট থাকতে হবে, প্লাস আমাদের যে সরকার না, আমরা খালি একটা জিনিসের মধ্যে পড়ে থাকি যে সরকার বা একটা বড় টাইকুন এগুলোতে স্পন্সরশিপ করতে হবে, সবসময় কিন্তু এদের উপর ডিপেন্ডেন্ট না। যেরকম আমার পিছে আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস হচ্ছে লাইক পুশটা করেছে, লাইক সাপোর্টটা আসতে হবে এখান থেকে। মানে এই সাপোর্টটা যখন বাসা থেকে আসবে, তখন যারা আছে, যারা উদ্যোগ দিচ্ছে, তাদের জন্য ইজিয়ার হবে। কারণ আমাদের এখন যেটা হয়ে গেছে, যে ভাই বললো যে ভালোবাসাটা ফুটবল, বিয়ে করেছি ক্রিকেট, রাইট? তো এই জিনিসটা যখন আমাদের এই ইয়াটা থিওরিটা চেঞ্জ হয়ে যাবে, যে হ্যাঁ আমি ফুটবলের প্রতি প্যাশন আছে, মাঠে কাজে লাগাই। ধন্যবাদ ইস্তিয়াক। আরও আলোচনা হবে, সামিয়ার কাছেও আসবো, আপনার ব্রাজিলের আরও গল্প শুনবো। তবে তার আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মী যারা আছেন, তারা বিভিন্ন তথ্য পাঠিয়েছেন বিশ্বকাপ ফুটবল নিয়ে, তাদের কথাটা আমরা একটু শুনে আসি। বাংলাদেশের মতোই বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশি প্রবাসীরাও উত্তেজনা এবং উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইটালির মিলান শহরেও এর ব্যতিক্রম নয়। প্রায় অনেক প্রবাসীরাই খেলা দেখার জন্য আমাকে অনেকেই জানিয়েছে, তারা অনেকে ছুটি নিয়েছে এবং অনেকে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হলেও খেলা দেখার আগ্রহ পোষণ করেছে। এবং অনেকে খেলা দেখতে বিদেশে থাকলেও তাদের যে আনন্দ, সেই আনন্দটুকু কিন্তু বাংলাদেশের মতোই
বাংলাদেশে বসে যে সকলে একাত্ম মিলে যে খেলা দেখতো সেই অনুভূতিটাই তারা নিতে চায় এবং সেই অনুভূতি নিয়েই তারা উৎসব মুখর পরিবেশের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। দেশে বসে যে খেলা দেখতেন, তো সেই দেশের খেলার যে অনুভূতি সেটা কি আপনি ইতালিতে বসে সেই অনুভূতি পাবেন বা কি মনে হচ্ছে আপনার? দেশে বসে আমরা যে খেলা দেখতাম সেটার মজাই অন্যরকম। তারপরেও আমরা যখন বিদেশে থাকি, বিদেশে বসে খেলা দেখাও একটা মজা আছে। তাই আমরা খেলা দেখি এবং দেখবো, এনজয় করব, এটাই আশা করি আমরা। কিভাবে খেলা দেখবেন? আমি অনলাইনে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছি। আর বিশ্বকাপ নিয়ে তো উন্মাদনা থাকেই, আমিও বিশ্বকাপের জন্য রেডি হয়ে আছি। আর ব্রাজিল আমার ফেভারিট দল, ব্রাজিল বিশ্বকাপ এবার নেবে। মূলত আমি ফুটবলকে পছন্দ করি। আর ফুটবলকে পছন্দ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি ছোটকাল থেকে ব্রাজিল খেলা দেখছি, পেলের খেলা দেখতে পারি নাই, তারপরও ওর ভিডিও ফুটেজগুলো দেখেছি। ওই ক্ষেত্রেই আমি ব্রাজিলকে পছন্দ করি। বিশেষ করে ব্রাজিলের বর্তমান ইয়াং জেনারেশনের নেইমার, ওকে আমি অনেক পছন্দ করি। এই বিশ্বকাপে আমি ব্রাজিলের জন্য শুভকামনা রইল। আমরা ইতালিতে বাঙালি কমিউনিটি বিশ্বকাপের খেলাগুলা বিভিন্নভাবে মোবাইল ফোন এবং কি টেলিভিশন বিভিন্নভাবে নানাভাবে আমরা বার বলেন আমরা আয়োজন করে আমরা খেলাগুলো উপভোগ করি। তো আশা করি বাংলাদেশের ফুটবলও আগামীতে এগিয়ে যাবে। বাংলাদেশ সরকার যেভাবে ফুটবল নিয়ে কাজ করতেছে, এই জন্য বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। একদিন আমরা বিশ্বকাপ অবশ্যই খেলবো। এবারে বিশ্বকাপ কে নিবে ট্রফি আপনি কি মনে হয় এবং কোন দলকে ভালোবাসেন? আর ইউরোপে বসে আপনি খেলা দেখবেন, কেমন লাগছে, অনুভূতি কি? আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আমার ফ্যামিলিও সবাই আর্জেন্টিনা করে। এই প্রথম আমি বিদেশের মাটিতে বিশ্বকাপ খেলা দেখবো ইনশাল্লাহ। আমি চাই আর্জেন্টিনা জিতুক। আর হচ্ছে আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা এবং সমর্থন আছে ইনশাল্লাহ। কাজের ফাঁকে খেলা দেখবো। বাংলাদেশও একদিন ইনশাল্লাহ বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ, আশা করি। অবশ্যই খেলা দেখবেন। কোন দলকে সাপোর্ট করেন আপনি? আমি ব্রাজিলকে সাপোর্ট করি, ইনশাল্লাহ আশা করি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। আপনি কোন দলের সাপোর্টার? পর্তুগাল। আপনি কি মনে হয় যে এবার পর্তুগাল জিতবে? ইনশাআল্লাহ। খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর যে শেষ বিশ্বকাপ, হয়তো এবার ওর হাতে কাপ যাবে। আচ্ছা, তো আপনি এই যে কাজের মধ্যে কিভাবে খেলা দেখবেন? ছুটি নেবেন? ছুটি তো দেওয়া সম্ভব না, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু দেখবো, স্কোর দেখবো। আচ্ছা, খুব ভালো। তবু দেখতেই হবে খেলা। অবশ্যই, সেটা তো অবশ্যই, অন্তত স্কোরটা তো দেখতে হবে। ফুটবল আমি এতটা দেখি না, তবে আমাদের দেশ সেনেগাল বিশ্বকাপ ফুটবল খেলছে, তাই আমার কাছে খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত, তাদের জন্য অনেক শুভকামনা রইল। এই ছিল আমার কাছে আজকে ইতালির মিলান থেকে। আমি সাথে ছিলাম রিয়াজুল ইসলাম কাউসার। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আমরা ভিডিও এবং তথ্যচিত্র দেখলাম, আমরা আবার আলোচনায় ফিরে আসছি। সামিয়া, যেটি বলছিলাম, আপনি কেন ব্রাজিলের সাপোর্টার? 5 তারকা, তাই। ও 5 তারকা, এর জন্য 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উত্তর, আর কোনো উত্তর নেই, আর কোনো ডেফিনেশন এক্সপ্লেনেশনে আমরা যেতে চাই না। কিন্তু দীর্ঘদিন হলো তো ব্রাজিলের কোনো শিরোপা দেখছি না। অনেকে বলে, আর্জেন্টিনার সমর্থকরা বলেন যে সেই কবে শিরোপা পেয়েছে, মানুষ যখন গুহায় বাস করত। ইদানিং কালের প্রজন্ম তো দেখে না। আপনিও শিরোপা হাতে দেখেছেন কিনা আমি ঠিক জানি না। না, বয়স তখন খুব কম ছিল, তবে এখন যেহেতু একদম সম্পূর্ণ বোঝ জ্ঞান আছে, তো আশা করছি এবার আমরা। কোন পর্যন্ত যাবে ব্রাজিল? আমরা তো অবশ্যই ফাইনাল খেলার প্রত্যাশা করছি। শুধু ফাইনাল? আচ্ছা, চ্যাম্পিয়নও হওয়ার প্রত্যাশা করছি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। মিশন হেক্সা সবসময়। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ইয়াসিন, যে শুনছিলেন ব্রাজিলের ব্যাপারে খুব আশাবাদী, আপনিও বলছিলেন ব্রাজিলের কথা। আসলে এইবার কিন্তু অনেক দলের মধ্যে, আমি গতকালও বলেছি যে আগে একটা দুটা দেশের কথা বললেই বোঝা যেত যে এরাই চ্যাম্পিয়ন হবে বা এরাই ফাইনালে যাবে। এবার কিন্তু অনেকে দাবিদার। আপনার কাছেও কি তাই মনে হয়?
হ্যাঁ, অনেকেই দাবিদার বলতে কি ব্রাজিল আর আর্জেন্টিনা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ ক্রেস্ট এইখানে, বাট বিশ্বের এখন 48টা দেশ ফুটবল খেলতেছে, 48টা দেশই তো প্রত্যাশা করে যে আমার দল চ্যাম্পিয়ন হবে। বাস্তবতা তো আর সেটা না, বাট ফ্রান্স গতবারে রানার আপ, এর আগের বারেও তারা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল। সো দে উইল বি গ্রেট কন্টেন্ডার এবারও। স্ট্রাইকার আছে, আক্রমণ ভাগের যে দুর্ধর্ষ প্লেয়াররা আছে ফ্রান্সের, এমবাপে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ট্রাইকার রাইট নাও ইন দ্য মডার্ন ফুটবল। আপনি তাকে আটকাতে পারলে হয়তো বা ফ্রান্সকে অর্ধেক শক্তিকে আপনি আটকাইতে পারবেন এরকম। তো এর সাথে জার্মানি আছে, খুবই ভালো অবস্থায় আছে। মরক্কোকে আপনি আলাদা করতে পারবেন না, এই তার কারণে মানে মরক্কোকে নিয়ে কি গতবারের মতো আশা করছেন? গতবারে সেমিফাইনালে তারা শক্তিটা দেখিয়ে দিয়েছে, সামর্থ্য যে আছে তারা দেখিয়ে দিয়েছে। এবার হচ্ছে সেইটাকে পুশ করা, সেই পুশটা কতটুকু তারা নিজেরা নিজেদেরকে করতে পারে সেটাই দেখার বিষয় আসলে। তবে এখন পর্যন্ত যে 4টি খেলা দেখলাম 8টি দলের, এদের কিন্তু খেলার আগের যেমন একটা বিস্তর পার্থক্য ছিল, সেই পার্থক্যটা নাই। আপনি দেখেন আজকের সকালের খেলায় যদি আপনি বলেন যে যুক্তরাষ্ট্র অসাধারণ খেলেছে, এবং প্যারাগুয়ের মতো দল যারা বাছাই পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে হারিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সামনে পুরো অসহায় মনে হলো। আপনিও দেখেছেন হ্যাঁ, তাই আমার না? কাছে মনে হয় যে তারা প্রথমে ওই আত্মঘাতী গোলটা হজমের পরে তারা আসলে ব্রেন ফেড হয়ে গেছে, তাদের আসলে একটু সামনে ব্লার হয়ে গেছে এরকম একটা মনে হচ্ছিল আমার। এটা আমার একদম পার্সোনাল অপিনিয়ন। প্যারাগুয়ের এটা খুব মানে ব্লার হয়ে যাওয়ার পরে যেটা হয় আসলে খেলাটা এলোমেলো হয়ে গেছে। আর একটু আগে যেটা ভাই বললেন যে মাঝমাঠটা তারা দখলে নিতে পারেনি, যুক্তরাষ্ট্রের আজকের 2টা গোলই আপনি দেখবেন মাঝমাঠ থেকে খুব ক্রস কোনাকুনি তারা করছে, ওইখান থেকে প্লেয়ার গিয়ে বল রিসিভ করে 1 or 2 টাচ গোল। ফিনিশিংটা দুর্দান্ত, ইভেন পাসটা ওয়াজ অ্যাকুরেট, মানে 2টা প্লেয়ারের মাঝখান দিয়ে বল দিচ্ছে, হাওয়ায় ভেসে যাচ্ছে, কোনাকুনি একটা গ্রাউন্ড শট, বাট কোনাকুনি যেসব শট এগুলো দুর্দান্ত। আর একটা বিষয়, র্যাঙ্কিংটা কিন্তু খুব এখন আর প্রভাব পড়ে না। আমরা বলি প্যারাগুয়ের র্যাঙ্কিং 31, ইউএসএর র্যাঙ্কিং কিন্তু 14। যদি আপনি র্যাঙ্কিং হিসাব করেন ইউএসএ ফেভারিট, বাট নামের হিসাব করলে প্যারাগুয়েকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। ইউএসএর একটা ভালো দিক হচ্ছে যে তারা এইবারই প্রথম ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করলো। 1930-তে প্যারাগুয়ের সাথেই তারা 3-0 গোলে জিতেছিল। 96 বছর পরে আজকে এবার এসে তারা জিতলো 4-1 গোলে। যুক্তরাষ্ট্রের প্রতি আমি আশাবাদী যেটি খেলা দেখে, ওরা যেমন ল্যাটিন স্টাইলে খেলছে, আবার ইউরোপিয়ান স্টাইলে লম্বা লম্বা পাস দিচ্ছে, মানে অলওয়েজ ওদের মুভমেন্টটা ছিল অ্যাটাকিং, গো ফর গোল। বলের পজিশনও 63% তারা বল তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখছিল, সেই জায়গায় প্যারাগুয়ে 37%, যেটা কি পার্থক্য তৈরি করে দিছে যে আমি বলটা ওদের কাছে দিবই না, খেলাটা আমার কাছেই রাখবো। আর সেই সাথে দর্শকদের একটা উন্মাদনা থাকে। কানাডার ম্যাচের মতো যেটা বললাম যে 65,000 পিপল যদি আপনার জন্য চিয়ার করে, প্রতিপক্ষের জন্য একটু হলেও মানে ভয় পেয়ে যাওয়াটা কঠিন। প্রতিপক্ষ যেমন চাপে থাকে, আবার যদি স্বাগতিকরা সেই চাপ দিতে পারে, সেটা যেমন আমি যদি সামিয়ার দলের কথা বলি যে স্বাগতিক হয়েও ব্রাজিল আপনি আজ হট সিটে বসে আছেন দেখে বলতে পারছেন না যে আপনিও ব্রাজিল সমর্থক। সেটা একটা মারাকানার আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, অভিশপ্ত রাত, সেই রাতের কথা আসলে মানে ওদের রাতের পরেই সবাই ভুলে গেছে, ব্রাজিলরা ভুলে গেছে আসলে। কিন্তু এখনো তো সবাই বলে দেখি 7 আপ 7 আপ। আমরা ভুলে গেছি, বাকিরা মনে রেখেছে, তার মানে তারাও ব্রাজিলের খেলা পছন্দ করে। আচ্ছা আচ্ছা, সেটাই হোক, যেন আবার 7 আপের পুনরাবৃত্তি না ঘটে। সাদমান, আমি আপনার কাছে আসব, তার আগে আপনাদের পক্ষ থেকে, গোলসান গ্রুপের পক্ষ থেকে যে প্রবাসীদের জন্য এবং দেশের সব ক্রীড়ামোদী যারা ফুটবল খেলা দেখছেন তাদের জন্য কিছু আপনারা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছেন, এবং আমরা দেখব যে গত কুইজ পর্বে যে প্রশ্নটি ছিল যে কে জিতবে, আমেরিকা না প্যারাগুয়ে, এবং সেখানে যারা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আমি একটু ঘোষণা করব। প্রিয় দর্শক, হাসান মাহমুদ পেশায় একজন ব্যবসায়ী, উনিও প্রবাসে থাকেন, তিনি বিজয় হয়েছেন। তিনি যেই যুক্তরাষ্ট্র জিতবে এই ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটি সঠিক হয়েছে। ফৌজিয়া খানম পেশায় উনিও ব্যবসায়ী, উনি পর্তুগালে থাকেন, তার মানে পর্তুগালের শুধু পর্তুগালবাসী তারাই ভালো ফুটবল নিয়ে থাকেন না, আমাদের যারা প্রবাসে পর্তুগালে থাকেন, হাজার হাজার প্রবাসী থাকেন, তারাও কিন্তু দেখেন ফুটবল নিয়ে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তো ফৌজিয়া খানম, আপনাকেও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আর মোহাম্মদ ইমরান আরেকজন,
উনি একটি ওয়্যার হাউজে কাজ করেন। তিনিও প্রবাসে থাকেন, নেদারল্যান্ডে থাকেন, ইউরোপের দেশ। নেদারল্যান্ডও এবার শিরোপার দাবিদার। সেখান থেকেও উনি ওনার যে উত্তর দিয়েছিলেন সেটি সঠিক হয়েছে। আর পাশাপাশি আজকের যে ম্যাচ, সামিয়াদের যে ম্যাচ মরক্কো আর ব্রাজিল, সেটায় কে জিতবে বা ফলাফল কি হবে সেটা প্রিয় দর্শক আপনারাও অংশ নিয়ে আপনাদের মতামত বা উত্তরটা আমাদেরকে পাঠাবেন। সেই লিংক আপনাদের কাছে সময় মতো আপনারা দেখলেই আমাদের পেজ ফলো করলেই পেয়ে যাবেন। আচ্ছা সাদমান, জি, এই যে যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের জন্য কি আয়োজন? এই যে কষ্ট করে তারা খেলা দেখছেন, আবার আমাদের এই কুইজ কম্পিটিশনে অংশ নিচ্ছেন, তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি পুরস্কার? প্রথমত আমাদের কোম্পানির যেটা ফুল রেডি প্রজেক্ট, যিনি প্রথম পুরস্কার পাবেন তিনি আমাদের রেডি প্রজেক্ট, আমাদের এক্সক্লুসিভ হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস, সেখানে 2 নাইট 3 ডেজ ফ্রি থাকার সুবিধা পাচ্ছেন উইথ অল কমপ্লিমেন্টারি সার্ভিসেস। এবং এই হোটেলটার বিশেষত্ব হচ্ছে একই হোটেল থেকে আমরা পাহাড় সমুদ্র দেখতে পাচ্ছি। তো প্রথম যিনি হবেন তিনি এই হোটেলটাতে এই থাকার ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। আমাদের এখানে যারা দ্বিতীয় হবেন তিনি হচ্ছেন তার ফেভারিট দলের জার্সিটা আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে তাকে প্রোভাইড করব। এবং তৃতীয় যিনি হবেন তার মন খারাপ করার কিছু নাই, তার জন্য গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সুভিনিয়ার থাকবে। অনেক অনেক খুশির সংবাদ আর কি। আমরাও কি অংশ নিতে পারবো? অবশ্যই অবশ্যই, সবাই অংশগ্রহণ করতে পারবে। তবে আমি এই প্রতিযোগিতায় প্রবাসীদের অংশগ্রহণটা খুব দেখতে পাচ্ছি। তার মানে নিশ্চয়ই আমাদের এই আয়োজনটা এবং আপনাদের গোলসেন্স গ্রুপও প্রবাসে খুব জনপ্রিয় বোঝা যাচ্ছে। জি জি জি। আমরা একটু দেখে আসি প্রিয় দর্শক, এই যে যারা বিজয়ী হয়েছেন তাদের কিছু অনুভূতি। আমি গোলসেন্স গ্রুপকে ধন্যবাদ জানাই চমৎকার একটি বিশ্বকাপ কুইজ আয়োজন করার জন্য। আমি মনে করি প্রবাসীদের জন্য এটি খুবই আনন্দদায়ক একটি উদ্যোগ। তাদের প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ। বাংলাদেশে বিশ্বকাপের যে উন্মাদনা আমেজ, আসলে আমরা প্রবাসীরা তার থেকে একটু দূরে, চাইলেও আমাদের দেশের মতো করে আনন্দ উল্লাস করতে পারি না। আমাদেরকে সাথে রাখার জন্য গোলসেন্স গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। গোলসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। ইস্তেক সাহেব, আপনার কাছে এই যে আপনিও তো প্রবাসে থাকেন, জি, আমাদের চ্যানেল 24 এবং গোলসেন্স গ্রুপ কি নাম শুনেছেন এখান থেকে, না এবার এসেই নাম শুনলেন? জি, আমি এটা বলবো না যে শুনি নাই, আমি ওদের সাথে যুক্ত আছি। তাই আমি ওদের প্রজেক্টের সাথে যুক্ত আছি। ইভেন আমি প্রবাসী থাকা অবস্থায়, যেহেতু আমার মা বাবা এখানে আছেন, তো আমার ওদের কিছু প্রজেক্টের মধ্যে আমি ইনভলভ আছি। সো না শোনার মতো কিছু নাই, যেহেতু আমি অলরেডি তাদের সঙ্গে যুক্ত আছি। যুক্ত হয়ে কি মনে হচ্ছে আপনার, বলেন? সেটা হচ্ছে যে ইটস এ লং টার্ম প্রজেক্ট, অ্যান্ড প্রজেক্টে ডেফিনেটলি একটা মানে বেনিফিট আসবে। ইটস নট লাইক যে এখন আসবে। সো ইনভেস্টমেন্টের কথা যদি উঠে আসে, যে বিভিন্ন জায়গায় মানুষজন ইনভেস্ট করে, সো ওনাদের সাথে যখন আমার ফার্স্ট টাইম ইন্টারাকশনটা হয় যে প্রজেক্ট সম্পর্কে নিয়ে, কারণ আমি নিজে একটা ট্রাভেলার, আমি বাইক নিয়ে মোটামুটি বাংলাদেশে থাকা অবস্থায় 25টা ডিস্ট্রিক্ট আমার ঘোরা হয়ে গেছে। সো ওনাদের যখন প্রজেক্টটা, যেরকম কক্সবাজারে যে প্রজেক্টটা যেটাতে আমি ইনভলভ আছি, ইটস এ প্রমিনেন্ট প্রজেক্ট, যেটা আমার মতো একজন ট্রাভেলার একটু রিল্যাক্সেশন প্লাস একটা অপরচুনিটি আছে যে আমি এক জায়গায় বসে নেই, শুধু সমুদ্রের পাড়ে বসে নেই। সো ইন দ্য ফিউচার যখন এটা ফুললি ডেভেলপড হবে, যে বেনিফিটগুলি আমি পাবো বা যারা ইনভলভ আছেন তারা পাবে, ডেফিনেটলি দে উইল বি রিওয়ার্ডিং ফর দেম। তার মানে সব মিলে খুব ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ। আপনার জন্য শুভকামনা। ইস্তেক শিকদার, সাদমান শাহরিয়ার, আপনাকেও অনেক অনেক অভিনন্দন। ইয়াসিন হাসান, আমরা কি সবাই মিলে সামিয়ার দলের জন্য একটু শুভকামনা করবো নাকি? মরক্কোকেও জানান শুভকামনা, খেলা তো 2 দলের। আমাদের উদ্দেশ্য একটা ভালো খেলা হোক, আমরা যেন রাত জেগে, যেহেতু অনেক রাতে, খেলাটি ভালো হোক, প্রতিযোগিতাপূর্ণ হোক এবং মরক্কো জিতুক নাকি? আচ্ছা, যে কোনো একটি দল জিতলেই হবে। না, অতীত ইতিহাস আছে, ব্রাজিলের মরক্কো কখনো গোললেস অথবা এত ঘন্টা আগে ড্র করে নাই। এত ঘন্টা আগে থেকে সামিয়ার যে প্রস্তুতি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই জন্য সামিয়ার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। শুভকামনা আপনাদের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে?
সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।